জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সকালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। সকালে ১৪ বছরের শিক্ষার্থী জারিফ এবং স্কুল স্টাফ মাসুমা মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে এখন হাসপাতালটিতে ৩৮ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন, গুরুতর অবস্থায় আছেন ১০ জন। বার্ন ইনস্টিটিউটে ভেন্টিলেশনে থাকা ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা বর্তমানে কিছুটা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসক। তারা নিজেরাই শ্বাস নিতে পারছেন। আরও কয়েকজন শিশুকে আজকে কেবিনে হস্তান্তরের সম্ভাবনা রয়েছে বলেও জানান চিকিৎসক। মার্কিন শুল্ক আলোচনায় দেশগুলোকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিডাব মিলনায়তনে গ্রন্থ প্রকাশনা ও আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির গুণগত পরিবর্তন দরকার। গেল ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো মেরামতে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে। আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে। তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে, কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও। শেখ হাসিনার বিচার করা সম্ভব না হলে জুলাইয়ের শহীদদের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার বিচার কাজ অন্তর্বর্তী সরকার করলেও বিচার সম্পন্ন হবে নির্বাচিত সরকারের হাত ধরে। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে মানুষরূপী দানব ও হিটলারের অনুসারী। শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না উল্লেখ করে বলেন, হাসিনা ও বিচারপতি খায়রুল হক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করেছে। জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ, এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী নির্বাচনের নতুন চ্যালেঞ্জ জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনায় নির্বাচন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, এখন এআই প্রযুক্তি ব্যবহার করে অনেকের বক্তব্য হুবহু নকল করা হচ্ছে। যাচাই বাছাই না করেই সামাজিক মাধ্যমে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। এছাড়া নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগের বিষয়ে জানান, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি অনুসরণ করবে কমিশন। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ অন্ধকার উল্লেখ করে সিইসি জানান, কমিশনের প্রতি জনগণের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি খুলনা নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে, যেগুলো আগে এত এইভাবে ছিল না। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এটা এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন।
এনবিআরকে ভাগ করলে সমস্যার সমাধান হবে না, বরং পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। শনিবার এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে ছায়া সংসদে যোগ দিয়ে তিনি আরও বলেন, কর শিক্ষায় বিশ্বের দেশগুলো থেকে বাংলাদেশ পিছিয়ে আছে। কর শিক্ষা পাঠ্য বইয়ে যুক্ত করতে কাজ করছে বলেও জানান তিনি। বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তিগত দিন নিশ্চিতের মাধ্যমে এ ভয়ের নিরসন ঘটবে। কর ব্যবস্থায় নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকটি যুক্ত করতে হবে। যেই আইনগুলো আছে, যে কানুনগুলো আছে, সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না। অনেক রকমের অনিয়ম, অনেক রকম অব্যবস্থাপনা, অনেক রকমের ডেভিয়েশন আমরা ইনস্টিটিউশনালি সহ্য করে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরোতে হবে, সেখানেও আমরা বড় একটা রেজাল্ট পেতে পারি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পেছনে কারোর দায় আছে কিনা সে বিষয়ে তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দিয়াবাড়িতে মাইলস্টোনে নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বলেন, অনতিবিলম্বে শিক্ষার নামে অবৈধ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এছাড়া বিমান দুর্ঘটনায় আহতরা ইবনে সিনা এবং ইসলামী ব্যাংকের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলেও জানিয়েছেন জামায়াতের এই নেতা। বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার বাবা অভিযোগ করেন, স্কুল ছুটির পর যারা বাধ্যতামূলকভাবে কোচিং করেন তারাই বেশি নিহত হয়েছেন। এরকম জনবহুল বস্তি, কি বলে, জনবস্তিপূর্ণ এলাকা, শিক্ষা কোনো বাণিজ্যের নাম না, ব্যবসার নাম না। শিক্ষা একটা মৌলিক অধিকার, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতা পাই, শিক্ষার সকল কষ্ট আমরা ফ্রি করে দেব। শিক্ষা যদি ফ্রি চালাইতে না পারেন, শিক্ষা যদি ছাত্রদের জন্য আনন্দের না হয়, গার্জিয়ানদের জন্য আনন্দ, দেশ গড়বেন কিভাবে? খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলিতে অন্তত 4 জন নিহত হয়েছে। শুক্রবার রাতে 8:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে 40 থেকে 45 জনের একটি দল এবং জেএসএস এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে 35 থেকে 40 জনের একটি দল জোড়াসিন্ধু কারবারিপাড়ায় মুখোমুখি হয়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে ইউপিডিএফ এর সামরিক শাখা পিপলস লিবারেশন আর্মির 4 সদস্য নিহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা মেসেজ পেয়েছি, সেখানে তো আমাদের যাওয়া সম্ভব হয় নাই এবং সেনাবাহিনীও যায় নাই, যেতে পারে নাই। তো জাস্ট নির্ভরযোগ্য সংবাদের মাধ্যমে জানলাম 4 জন নিহত হয়েছে। গতকাল রাতে 8:30টায় তারা দুই পক্ষ গুলি বিনিময় করেছে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল ইউনিভার্সিটি টিচার্স লিংক নামের নতুন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটেরিয়ায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেন, রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা ও চিন্তার স্বাধীনতা নিয়ে এগিয়ে নিতে হবে। শুরু থেকেই শিক্ষকদের জাতীয় সংগঠন হিসেবে কাজ করবে এই সংগঠন সংশ্লিষ্টরা। সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আতাউর রহমান বিশ্বাস। পেশাদার শিক্ষক সংগঠনটি শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা রক্ষা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ নিয়ে কাজ করবে। চট্টগ্রামে 10টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা। নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় 3টি গ্রুপে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 1000 খানেক শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞান ও পরিবেশ ভিত্তিক প্রায় 180টি প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা। মেলার উদ্বোধন করেন স্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আফমা আতিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর পৃথিবীর জন্য শিশুদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই ধরনের মেলার আয়োজন শিশুদেরকে আরও উৎসাহিত করবে বলেও জানান তিনি। ফিলিপিন্সে টাইফুন কোমের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। নিখোঁজের তালিকায় শুক্রবার যোগ হয়েছে আরও 8 জনের নাম।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 2,78,000-এর বেশি বাসিন্দা। ম্যানিলা ও 35টি প্রদেশে টানা চতুর্থ দিনের মতো বন্ধ আছে স্কুল, কলেজ ও সরকারি কার্যক্রম। সপ্তাহব্যাপী এই দুর্যোগে ধসে গেছে 3,000-এর বেশি বসতবাড়ি। উদ্ধার অভিযানে স্থানীয়দের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনী, কোস্টগার্ড, দমকল কর্মীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লুজন প্রদেশের অন্তত 80টি ছোট বড় শহর। এদিকে মৌসুমী ঝড় ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত চীনের বাওডিং প্রদেশ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, ভারী বৃষ্টিতে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 19,000-এরও বেশি বাসিন্দা। অন্যদিকে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মানুষের অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকা ঠিক হবে না। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রার পর সভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করছে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী পুলিশ হত্যার দায় 24-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। একই অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাংবাদিকতার মতো পেশাকে যারা কলুষিত করেছে তারা দেশের মানুষ ও স্বাধীনতার সাথে প্রতারণা করেছে। দেশ রক্ষায় জাতিগত ভেদাভেদ ভুলে সবাইকে থাকার আহ্বান জানান তিনি। ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কারা কথা বলে, সম্প্রীতির বিরুদ্ধে কারা কথা বলে, তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগে না। অতএব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে আমাদের এক হতে হবে। নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই, 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। জাতীয় দলের পাশাপাশি এবার ক্লাবেও মেসির সতীর্থ হিসেবে খেলবেন রদ্রিগো দি পল। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন, এমন খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 25 মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো থেকে ধারে ইন্টার মায়ামিতে যোগ দেবেন দি পল। এই চুক্তি 2029 সাল পর্যন্ত বাড়ানোর সুযোগও রয়েছে। MLS-এ সিনাসিনাটির বিপক্ষে মাঠে নামার আগেই দি পলকে নিজেদের ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন মায়ামি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ট্রান্সফার সনদ পাওয়ার পর ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেবেন এই আর্জেন্টাইন। 2021 সালে উদিনেস থেকে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন দি পল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।